নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 36 নিয়ে আলোচনা করব। এর আগে যেসব সেটগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা দেখে নিও যারা এখনও দেখোনি। আর একটা কথা এর সাথে বলে দিই যে এই চ্যানেলের নামেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তো যারা যারা এখনও জয়েন হওনি তোমরা কিন্তু জয়েন হয়ে নিও, আমরা সেখানে পিডিএফ প্রোভাইড করে দিই। আর একটা জিনিস, আমার এই চ্যানেলে কিছু ম্যাথের সেট আছে, মানে আমি 10 থেকে 15টার মতো কিছু সেট দিয়ে রেখেছি। সেটা ফুড এসআইকে টার্গেট করে আমি দিয়েছিলাম, কিন্তু সেই ম্যাথের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু খুব মানে কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু কোশ্চেন দিয়েছি আমি। তো সেইগুলো করলেও কিন্তু তোমরা আপকামিং যত পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু সেই সেটগুলো ভীষণই উপযোগী। তো তোমরা জাস্ট ওই সেটগুলো দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্কগুলোই কিন্তু আমি সেটে দিয়েছি। মানে কয়েকটা সেট দিয়েছিলাম ফুড এসআইকে টার্গেট করে, অনেকে বলেছিল, তো সেই কারণেই দেওয়া। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে 36 যে আমরা মডেল সেট যেরকম দিই প্রতিদিন, তো সেই সেট নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, নিচের কোনটি আর্জেন্টিনার সরকারি ভাষা? পর্তুগিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ নাকি ডাচ? তো ডাচ তো তোমরা জানো ওলন্দাজ, তাই না? ওলন্দাজের যে ভাষা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার স্প্যানিশ। স্প্যানিশ কিন্তু এই আর্জেন্টিনার কিন্তু সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। এবং আর্জেন্টিনার রাজধানী কি? আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স এয়ার্স। বুয়েন্স এয়ার্স এবং মুদ্রা হচ্ছে পেসো। এটা কিন্তু আসে, আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো। এবং আর্জেন্টিনার কিন্তু দুটো কক্ষ আছে, একটা উচ্চ কক্ষ, নিম্নকক্ষ। উচ্চ কক্ষকে বলা হয় সিনেট, আর নিম্নকক্ষকে বলা হয় ডেপুটি চেম্বার। যেমন আমাদের লোকসভা রাজ্যসভা, সেরকম ওদের বলা হয় সিলেট আর ডেপুটি চেম্বার। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন বলছে, কোন দেশে বিকিনি দিবস উদযাপিত হয়? জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স। তো রাইট অ্যান্সার জাপানে কিন্তু এই বিকিনি দিবস, এটা এই ডেটা কিন্তু উদযাপন করা হয় জাপানে। এবং জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী টোকিও এবং মুদ্রা হচ্ছে ইয়েন। পরবর্তী কোশ্চেন, ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত বাইকাসপিড, অ্যাওর্টিক, ট্রাইকাসপিড, পালমোনারি। দেখো, এটা কিন্তু এর আগে আমি এটা দিয়েছিলাম ফুড এসআইকে টার্গেট করে একটা ভিডিওতে, খুব সুন্দর বুঝিয়েছিলাম। মানে ওই পার্টটা, ওই টপিকটা প্রায় 5 মিনিট 6 মিনিট ধরে আমি জিনিসটা বুঝিয়েছিলাম। তো যদি ওই টপিকটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এই যে ডান নিলয় বলো, মানে পালমোনারি কপাটিকা কোথায় থাকে, বাইকাসপিড কীভাবে মনে রাখবে, তোমরা টোটালটা বুঝে যাবে আর জীবনে ভুলবে না। তো বলেছিলাম যদি ডান তার মানে ডান আলাদা, মানে বাম বাইকাসপিড, এটা আমি বলেছিলাম, মনে করো বাম বাইকাসপিড। তাহলে বাম যদি বাইকাসপিড হয়, তাহলে ডান কী হবে? ট্রাইকাসপিড। ক্লিয়ার? এবং এছাড়াও তাহলে বাম নিলয় বলে দিলাম, তোমার হচ্ছে বাইকাসপিড। এছাড়াও মনে রাখবে, এই যে অ্যাওর্টিক কপাটিকা দেখা যায় না, অ্যাওর্টিক কপাটিকা বাম নিলয় আর মহাধমনী। কি বললাম? বাম নিলয় আর মহাধমনীতে হচ্ছে অ্যাওর্টিক, আর পালমোনারি দেখা যায় হচ্ছে ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী। ক্লিয়ার? ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী হচ্ছে পালমোনারি, আর অ্যাওর্টিক হচ্ছে তোমার হচ্ছে বাম নিলয় আর মহাধমনী। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। এছাড়াও আর একটা খুব দেয় যে ইউস্টেশিয়ান কপাটিকা, এটা কিন্তু অনেক বইয়ে থাকে, অনেক বইয়ে থাকে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এটা থাকতে পারে। যাই হোক, ইউস্টেশিয়ান কপাটিকা মনে রাখো ডান অলিন্দ আর নিম্ন মহাশিরার সংযোগস্থলে। পরবর্তী কোশ্চেন দেখো, কল্পসূত্র গ্রন্থটির লেখককে? শিমুখ, পাণিনি, ভদ্রবাহু নাকি পতঞ্জলি? তো কল্পসূত্রের লেখককে, সেটা হচ্ছে কল্পসূত্র হচ্ছে ভদ্রবাহু। এবং যদি বলি তোমার পাণিনিকে অষ্টাধ্যায়ী, এবং পতঞ্জলি হচ্ছে মহাভাষ্য, তাই না? পতঞ্জলি মহাভাষ্য। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর নাকি মালদা? তো রাইট অ্যান্সার সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত। এর সাথে দেখো দার্জিলিংয়ে আরও যেসব অবস্থিত, সিঙ্গালীলা অবস্থিত, তারপরে মহানন্দা যে স্যাংচুয়ারি, তারপরে জোরপাকড়া, এটাও জোরপাকড়ি এরকম, তো সেটাও দার্জিলিং অবস্থিত। যদি বলি জলপাইগুড়িতে কী কী অবস্থিত তোমরা জানো, অভয়ারণ্য তোমার গরুমারা, চাপনামারি, তারপরে আরও একটা আছে রাজভাত খাওয়া, কি একটা নাম, যাই হোক। তো জলপাইগুড়িতে এগুলো কিন্তু মনে রাখবে। যদি বলি তোমার উত্তর দিনাজপুরে কিন্তু কুলিক এবং
আলিপুরদুয়ারে হচ্ছে বক্সা, তাই না? হ্যাঁ, আলিপুরদুয়ারে বক্সা, তারপরে জলদাপাড়া বললাম তো না, গরুমারা হচ্ছে তোমার জলপাইগুড়ি, কিন্তু উত্তর দিনাজপুর হচ্ছে জলদাপাড়া, বক্সাদুয়ার, এগুলো কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। আলিপুরদুয়ারে কি বক্সাদুয়ার, জলদাপাড়া। আর উত্তর দিনাজপুরে কুলিক যে জাতীয় উদ্যান বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুলিক নামটা মনে রাখো, ভীষণ আসে। উত্তর দিনাজপুর হচ্ছে কুলিক। তো কুলিকটা কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর, জাস্ট নামটা মনে রাখবে। যদি দক্ষিণ 24 পরগনা বলি, সুন্দরবন, সজনেখালি, ভরতপুর, বিভূতিভূষণ, হ্যালিডে দ্বীপ, এটা খুব আসে। হ্যালিডে দ্বীপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা। আর কালিম্পংয়ে কোথায় অবস্থিত? কালিম্পংয়ে অবস্থিত নেওড়া ভ্যালি। ঠিক আছে, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে। কোথা থেকে কী দেবে কেউ বলতে পারে না। 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলো বর্তমানে সংখ্যা কটি? 2টি, 5টি, 6টি না 7টি? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 6টি। সেগুলো কি তোমরা জানো? যে 6টা যে স্বাধীনতার অধিকার, সেগুলো কি? 21, দেখো এই যে স্বাধীনতা, প্রথম কথা হচ্ছে অধিকার, মৌলিক অধিকার কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে, যেটা ইউএসএ, তাই না? ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেন আসে, মৌলিক অধিকার এটা কত নং ধারায় আছে? তো মনে রাখবে, মৌলিক অধিকার এই কত নং ধারা বলছি কেন, কত নং খণ্ডে বা পার্টে আছে? তো পার্ট 3তে কিন্তু মৌলিক অধিকার বলা আছে, তাই কি না? পার্ট 3 কত থেকে কত? 12 থেকে 35। পার্ট 3 কিন্তু অন্তর্গত 12 থেকে 35। এর মধ্যে এই যে 19 নং ধারায় বর্ণিত যে স্বাধীনতার অধিকার, 19 নং ধারায় যে বর্ণিত স্বাধীনতার অধিকার, সেই অধিকারগুলো কি কি? সেই যে অধিকারগুলো তোমাদের এরকম দিতেই পারে। তো মনে রাখবে, তোমার হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, মানে টোটাল 6টা আছে। একটা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, মানে মত প্রকাশের অধিকার। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, সমিতি ও সংঘ গঠনের অধিকার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাচলের অধিকার, তারপরে স্বাধীনভাবে বসবাসের অধিকার, আর যে কোনো বৃত্তি বা তোমার ব্যবসা বাণিজ্যের যে অধিকার, সেটা হচ্ছে এই 19 নং ধারায় কিন্তু এই 6টা আছে। আর টোটাল হচ্ছে মৌলিক অধিকার 12 থেকে 35। এর মধ্যে গুরুত্বপূর্ণ, যেমন খুব গুরুত্বপূর্ণ, যেমন 14 হচ্ছে সাম্যের অধিকার। 15 হচ্ছে কি? বৈষম্য নিষিদ্ধকরণ, মানে পুরুষ ও মহিলাকে আলাদা আলাদাভাবে তোমাকে বৈষম্য করা যাবে না। বৈষম্য নিষিদ্ধকরণ, পুরুষ মহিলা না, মানে যে কোনো কিছুতে বৈষম্য নিষিদ্ধকরণ করতে হবে। 16তে আছে কি আছে? 16 নং আর্টিকেলে কি আছে? যে সরকারি চাকরিতে পুরুষ ও মহিলার সমান অধিকার। 17 নং অস্পৃশ্যতা খুব আসে। 18 নং কি? ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার যে দেওয়া হবে, সেটা 18 নং তোমার 18 নং যে ধারা অনুযায়ী দেওয়া হয়। 19-এ কী আছে? এই যে বললাম, 19 নং ধারায় 6টা আবার অধিকার আছে। তারপর 21 নং ধারা ভীষণ গুরুত্বপূর্ণ। 21 নং ধারা হচ্ছে কি? তোমার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার যে সংরক্ষণ, সেটা 21A ধারায় যে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার, ওটাও কিন্তু 23 বেকার খাটানোতে, এরমভাবে প্রত্যেকটা তোমরা জানো, এগুলো এর আগেও অনেকবার পড়িয়েছি। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যকৃতে প্রথ্রম্বিন সংশ্লেষ করে কোন ভিটামিন? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? তো যকৃতে যে প্রথ্রম্বিন সংশ্লেষ করে, সেটা হচ্ছে ভিটামিন কে। এদের রাসায়নিক নাম কি? এর আগে প্রচুর বলেছি, তাই এখানে বললাম না, তোমরা কিন্তু এগুলো পড়ে নিও। ইলদুচে কার উপাধি? হিটলার, স্ট্যালিন, মুসোলিনি না চার্চিল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ মুসোলিনির যে উপাধি, সেটা হচ্ছে ইলদুচে। মুসোলিনির উপাধি হচ্ছে ইলদুচে। এর সাথে দেখো, হিটলারের একটা বিখ্যাত বই যদি বলি, দ্য মেইন ক্যাম্প, এটা কিন্তু পরীক্ষায় আসে। মেইন ক্যাম্প, এই বইটির রচয়িতাকে? তো এই বইটির রচয়িতা হচ্ছে হিটলার। এবং হিটলার বললেই তখন হিরোশিমা নাগাসাকির কথা মনে পড়ে যায়। হিরোশিমা নাগাসাকি, যেটা হচ্ছে তোমার লিটল বয় কোথায় পড়েছিল? প্রথমে হিরোশিমাতে, পরে নাগাসাকিতে। তাহলে লিটল বয় হচ্ছে হিরোশিমা, ফ্যাটম্যান নাগাসাকি। হিরোশিমা হচ্ছে 6 আগস্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে 6 আগস্ট। আর 9 আগস্ট হচ্ছে তোমার নাগাসাকি, হিরোশিমা নাগাসাকি, যেটা হচ্ছে ফ্যাটম্যান। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কবে কার্লাইল হবে, যাই কার্লাইল বা কার্নাইল তোমার সার্কুলার জারি হয়েছিল? 1905-এর 22 অক্টোবর নাকি 1901-এর 10ই অক্টোবর, 1910-এর 10ই অক্টোবর নাকি 1915-র 10ই অক্টোবর? তো রাইট অ্যান্সার 1905 সালের 22 অক্টোবর কিন্তু এই তোমার কার্লাইল, ওকে, এই সার্কুলার জারি হয়েছিল। ওকে, কার্লাইল, আচ্ছা কার্লাইল সার্কুলারটা ঠিক আছে, এটা পরে বলছি, এটা তোমরা জানো, এর আগেও বলেছি।
দেখো একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, কেননা অনেক তথ্য দিই, আমি যতটা পারি তথ্য দিই এবং ভিডিওটা রাখি আমি 40 থেকে 45-এর মধ্যেই রাখার চেষ্টা করি। ওকে, মানে শর্ট টাইমে যতটা পরিমাণ দেওয়া যায় আমি দিয়ে যাই। এবং আজকে যদি কোনো ভিডিওতে একটা জিনিস নিয়ে বলি, দেখবে অন্য ভিডিওতে আবার অন্য কোনো জিনিস নিয়ে আমি ডিটেলসে বলছি, তারপরে আবার অন্য দিন অন্য কোনো ভিডিওতে, এইভাবে দেখবে তোমাদের সমস্ত কিছু দেখবে আপডেটেড থাকবে এবং সবসময় তোমাদের মাইন্ডের মধ্যে জিনিসগুলো খেলবে। তো রাউত নাচ কোন রাজ্যের আদিবাসীদের একটি লোকনৃত্য? রাজস্থান, জম্মু কাশ্মীর, আসাম নাকি ছত্তিশগড়? তো এটা কিন্তু ছত্তিশগড় রাজ্যের একটি লোকনৃত্য হচ্ছে রাউত নাচ। দেখো রাউত নাচ, রাউফ নাচ, যখনই রাউফ বলবে এখানে তয়ের জায়গায় যখন ফ আসবে তখন কিন্তু হয়ে যাবে জম্মু কাশ্মীর। যেমন জম্মু কাশ্মীরে কী কী আছে? রাউফ আছে, দামালি আছে, ধুমাল আছে, দুমহাল আছে, দুমহাল, DUMHAL, দুমহাল হচ্ছে তোমার কোথায়? জম্মু কাশ্মীর। তারপর দামালি জম্মু কাশ্মীর, রাউফ জম্মু কাশ্মীর। যদি ছত্তিশগড়ের আরও বলি, ছত্তিশগড়ে যেমন রাউত নাচ, তার সঙ্গে যেমন ছত্তিশগড়ে আরও আছে হচ্ছে তোমার শুয়া নাচ, তারপর পান্থি, এটাও কিন্তু ছত্তিশগড়ে। তারপর আরেকটা আছে গৌরমারিয়া হচ্ছে ছত্তিশগড়ের। ওকে, আসামের কি আছে? আসামের বিহু, ঝুমর হচ্ছে আসামের, ঘুমর না, ঘুমর কিন্তু রাজস্থান, তাই না? ঘুমর নৃত্য কোথায় আছে? ঘুমর নৃত্য হচ্ছে রাজস্থান। আর আসামে হচ্ছে তোমার ঝুমর, দেখো গন্ডগোল করো না, ঝুমর এটা হচ্ছে আসাম, আর বিহু হচ্ছে আসাম। আর রাজস্থানের হচ্ছে কালবেলিয়া, ভীষণ আছে, কালবেলিয়া বিনা বাদক। যদি এরকমও পরীক্ষা একবার এসেছিলো SSC MTS-এ, যে বিন বাজিয়ে, মানে বিন তো দেখেছো না, সাপুরিয়ারা সেই বিন বাজায়, তো তোমার বিন বাজিয়ে বিন বাদক যে নৃত্য, এই নৃত্যটা একটি আসামের বিখ্যাত নৃত্য। এই আসাম বলছি কেন, রাজস্থানের বিখ্যাত নৃত্য, সেই নৃত্যটার নাম কি? তো এরকমও পরীক্ষা দিতে পারে। তো কোন নৃত্য কি স্টাইলে হয় সেটা একটু দেখে রেখো। ওকে, তো বিন বাদক হচ্ছে কালবেলিয়া, যেটা হচ্ছে রাজস্থান। আর রাজস্থানের আর একটা নৃত্য কি? ঘুমর। চলো পরবর্তী কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কর্নওয়ালিস? তো আশা করি সবাই জানো, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। লর্ড কর্নওয়ালিস, যিনি চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থাও তিনি কিন্তু লর্ড কর্নওয়ালিস তোমার এই প্রবর্তন করেন। এর সাথে দেখো লর্ড কর্নওয়ালিস তোমরা জানো পাঁচশালা বন্দোবস্ত, তাই কি না? না, পাঁচশালা বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস না, লর্ড কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা, আরও অনেক কিছু করেন। তো এই মুহূর্তে যেটা মনে আসছে তোমার পুলিশি ব্যবস্থা আর হচ্ছে তোমার কি, আর চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড ডালহৌসি যদি বলি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, তোমরা জানো সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখো, পাঁচশালা বন্দোবস্ত তাহলে কী করেন? পাঁচশালা বন্দোবস্ত করেন ওয়ারেন হেস্টিংস, রাইট? পাঁচশালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থাও, দেখো দ্বৈত শাসন ব্যবস্থা চালু না, এটা কিন্তু গন্ডগোল করো না। ওয়ারেন হেস্টিংস কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে। তাহলে চালুকে করে, এটা পরীক্ষায় দেয়। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে কিন্তু রবার্ট ক্লাইভ, যেটা 1765 সালে। আর দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে কিন্তু তোমার কে? এই ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে। চলো পরবর্তী কোশ্চেন, বলছে ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়। ব্যাংক রেট মানে কি? তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এটা কিন্তু ভালো করে বুঝিয়েছিলাম যে ব্যাংক রেট, তারপরে SLR কি, CRR কি, যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, তারপরে SLR তোমার এটা একটা টার্ম আছে, তো এটাও মানে কি আমি বুঝিয়েছিলাম। এগুলো কিন্তু এর আগে খুব সুন্দর বুঝিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখবে জিনিসগুলো, ব্যাংকের যে টার্মগুলো SLR, CRR, তারপরে আরও যেসব আছে ব্যাংক রেট, এগুলো সব বুঝে যাবে। তো ব্যাংক রেট যেটা বোঝায় সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলি, আচ্ছা শিল্প ঋণ দান করে সেটা না, সরি শিল্প ঋণ না, যে হারে রিজার্ভ ব্যাংক, এই যে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়, ক্লিয়ার, ঋণ দেয়, তাকে বলা হয় তোমার হচ্ছে এই ব্যাংক রেট, ক্লিয়ার। এর সাথে একটু রেপো রেটটাও বলে দিই। দেখো ব্যাংক রেট তো বুঝলে, ব্যাংক রেট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের যে RBI, সে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কোনগুলো, যেমন HDFC বলো,
তারপরে আরও যা আছে অ্যাক্সিস ব্যাঙ্ক বলো আর যেসব ব্যাঙ্ক আছে, হ্যাঁ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, এই যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে যে ঋণ দেয় সেটাকে বলা হয় ব্যাঙ্ক রেট। ক্লিয়ার? এবার তাহলে রেপো রেট কী? রেপো রেটের ক্ষেত্রে কী হয়, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে মানে রেপো রেটও কিন্তু তোমার হচ্ছে এই ঋণ দেওয়ারই ব্যাপার। তাহলে ব্যাঙ্ক রেট আর রেপো রেটের মধ্যে তফাৎ কী? দেখো তফাৎ এইটাই যে ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কোনো সিকিউরিটি দিতে হয় না। ক্লিয়ার? ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কোনো সিকিউরিটি প্রোভাইড করতে হয় না, যখন মানে ঋণ দেয় সেটা সিকিউরিটি লাগে না। কিন্তু রেপো রেটের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে সিকিউরিটি দিতে হয়। ক্লিয়ার? এটাই পার্থক্য, আর কিছু না। রেপো রেটেও কিন্তু তোমার আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, কিন্তু সেক্ষেত্রে রেপো রেটের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে কোনো সিকিউরিটি রাখতে হয়, আরবিআইয়ের কাছে কিছু জমা রাখতে হয়, তবে সে তোমার ইয়েটা পাবে, কি ঋণটা পাবে। বুঝতে পারলে ব্যাঙ্ক রেট আর রেপো রেট। এবার আসছে রিভার্স রেপো রেট কী? তো রিভার্স রেপো রেটটা এটাই যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের মানে ধরো তোমার কাছে কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছে অতিরিক্ত টাকা চলে আসলো, তখন সে কী করে, এই অতিরিক্ত টাকা আরবিআইয়ের কাছে জমা রাখে এবং আরবিআই কী করে এই অর্থের উপরে কিছু পরিমাণ তোমার দেয়, কি সেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে সুদ দেয়। এটাকে বলা হয় রিভার্স রেপো রেট। বুঝতে পারলে? একটু বুঝিয়ে দিলাম রিভার্স রেপো রেটটা কী। আর বলছে সিআরআর, যেটা বললাম ক্যাশ রিজার্ভ রেশিও, একটু বলে দিচ্ছি সবগুলো, এগুলো অনেক দিন আগে চর্চা করেছিলাম তাই একবার আলোচনা করে দিচ্ছি। যে সিআরআর যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কি? এইটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে আবশ্যিকভাবে আরবিআইয়ের কাছে নিকট গচ্ছিত হয়। অর্থাৎ তুমি আজকে যদি কোনো ব্যাঙ্ক খোলো, তুমি আজকে ধরো মনে করো আমি একটা ব্যাঙ্ক খুলবো, তাহলে তোমাকে একটা পরিমাণ টাকা ওই তোমার আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে তোমার ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। আর এসএলআর কি বললাম, যেটা এসএলআরের ফুল ফর্মটা কি, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও। ঠিকই, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও। তো এই এসএলআরটা কি? এসএলআর হচ্ছে কোনো বাণিজ্যিক ব্যাংক তার মোট সঞ্চয়ের, কি বললাম, কোনো বাণিজ্যিক ব্যাংক মানে এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, এইসব তার মোট সঞ্চয়ের যত শতাংশ লিকুইড ক্যাশ রূপে নিজের কাছে রাখতে বাধ্য থাকে, মানে এটা আরবিআই থেকে বলা আছে, তার মানে তোমার মোট সঞ্চয়ের এত অংশ তোমাকে নিজের কাছে রাখতে হবে, ক্যাশ রূপে নিজের কাছে রাখতে হবে। ক্লিয়ার? এটাকে বলা হয় কি, এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। তাহলে তোমরা কি কি জানলে দেখো, এগুলো কিন্তু আলোচনা করছি, ভিডিও একটু লেন্দি হবে। ব্যাঙ্ক রেট জানলে, রেপো রেট জানলে, তারপর হচ্ছে রিভার্স রেপো রেট জানলে। ক্লিয়ার? তারপরে জানলে সিআরআর জানলে, যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, রিজার্ভের মধ্যে লুকিয়ে আছে, রিজার্ভ করে রাখতে হবে, ঠিক আছে। আর একটা জানলে এসএলআর জানলে, যেটা হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। তো এর বাইরে কিন্তু এইখান থেকে ব্যাংকের মধ্যে কোশ্চেন এর মধ্যে থেকেই ঘোরাফেরা করে। তারপরে দেখো, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? অবলোহিত তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, মাইক্রো তরঙ্গ কিন্তু টেলি যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। কোন সুলতান রূপোর টঙ্কা এবং তামার জিতল কয়েন, এই তামার জিতল কয়েন হিসাবে প্রচলন করেছিলেন? মানে রূপোর টঙ্কা, মানে টঙ্কাটা হচ্ছে তোমার রূপো দিয়ে তৈরি, আর তোমার যে তামার যে তোমার জিতলটা সেটা তামা দিয়ে তৈরি। এটা কে প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ, আবু বক্কর শাহ, ফিরোজ শাহ তুগলক নাকি সিকান্দার লোদি? তো এটা প্রচলন করেছিলেন কিন্তু অপশান এ, অর্থাৎ ইলতুৎমিশ এটা কিন্তু প্রচলন করেছিলেন। এর সাথে দেখো ইলতুৎমিশ সম্বন্ধে দুটো কথা জাস্ট বলবো। এই কুতুব মিনার শুরু করেন কিন্তু কুতুবউদ্দিন আইবক, কিন্তু শেষ করেন কিন্তু ইলতুৎমিশ। ওকে, আর এই তোমার হচ্ছে আরেকটা বলা হয় যে তাকেই দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, এই ইয়েকে কুতুবউদ্দিন আইবককে, বা কুতুবউদ্দিন আইবককে অ্যাকচুয়ালি বলা হয়। ওকে, আর এর সাথে আরেকটা জিনিস বলি, যে আরেকটা জিনিস যেটা এই ফিরোজ শাহ তুগলক তিনি কিন্তু এই দাগ আর হুলিয়া প্রথা রদ করেছিলেন। এটাও কিন্তু খুব আসে যে দাগ ও হুলিয়া প্রথা, দাগ ও হুলিয়া প্রথা এটা রদ করেন কে? রদ করেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তাহলে চালু করেছিলেন কে? চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। তাহলে দাগ ও হুলিয়া প্রথা রদ করেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক এবং চালু করেন হচ্ছে আলাউদ্দিন খলজি। আচ্ছা, এইখানে যখন এই টঙ্কা আর জিতল নিয়ে কথা বলছি, তখন আর একটা মুদ্রার নাম তোমরা একটু শোনো, সেটা হচ্ছে শ্বাসগণি। শ্বাসগণি কি বললাম? শ্বাসগণি মুদ্রা।
তো এটাও পরীক্ষায় কিন্তু এসেছিল। শ্বাসগণি মুদ্রা এটা চালু করেছিলেন কে? মনে রাখবে এটা একটা রৌপ্য মুদ্রা, যেটা চালু করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। চলো পরবর্তী কোশ্চেন। প্রোটিন শনাক্তকরণের জন্য যে পরীক্ষাটি করা হয় সেটা কি? মলিস পরীক্ষা, বেনেডিক্ট পরীক্ষা, ডিএনপি পরীক্ষা, বিউরেট পরীক্ষা। তো মনে রাখবে বিউরেট পরীক্ষা কিন্তু এই প্রোটিন শনাক্তকরণে, কোনো যৌগের মধ্যে প্রোটিন আছে কি না সেটা শনাক্তকরণে বিউরেট পরীক্ষা কিন্তু করা হয়। এই সব পরীক্ষা যে মলিস, বেনেডিক্ট, এদেরও কিন্তু একটা নাম আছে, পরে অন্য কোনো ভিডিওতে বলবো। ডানকান প্রণালী কাদের মধ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান, ক্ষুদ্র আন্দামান, মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ। তো প্রত্যেকটা দ্বীপ নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো এটা তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এগুলো পড়া উচিত। তো অপশান নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান হচ্ছে তোমার ডানকান প্রণালী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোনটা? এগুলো কিন্তু এর আগে অনেকবার পড়িয়েছি। 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। কী করে মনে রাখবে? 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতের স্থান কত? 159, 154, 136, 169। তো 159, 159 হচ্ছে 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এখানে ভারতের স্থান। এবং এর সাথে এই ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্সের যে চার্ট সেটা কে প্রকাশ করে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো আস্তে আস্তে তোমরা করে নিও। দেবেন্দ্র ঝাঝারিয়া নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, জিমন্যাস্টিক, শ্যুটিং, প্যারালিম্পিক। শ্যুটিংয়ে কে? এর আগে অনেকবার বলেছি। জিমন্যাস্টিংয়ে জড়িত এমন কয়েকজন খেলোয়াড়, টেনিসে জড়িত। তো ইনি কিন্তু প্যারা অলিম্পিকের সাথে জড়িত, দেবেন্দ্র ঝাঝারিয়া। পরবর্তী কোশ্চেন। এবং তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? সোমনাথ চট্টোপাধ্যায়, বিএন সরকার, সুকুমার সেন নাকি এস মুখার্জি? সুকুমার সেন সম্বন্ধে জানো। বিএন সরকার তিনি প্রথম বাঙালি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, তাই কি না? ওকে। আর প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায় হচ্ছে প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ। পরবর্তী কোশ্চেন। ডাঙ্কেল প্রপোজালস নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? দেখো এটা অ্যাকচুয়ালি জাতীয় অর্থনীতি। এটা অপশান নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। দেখো এবার তোমাদের কাছে এটা জানতে চাই। দেখো ডাঙ্কেল প্রপোজালটা অ্যাকচুয়ালি কি? আগে যেটা গ্যাট, জি ডবল টি গ্যাট, আগে একটা গ্যাট হচ্ছে সংস্থা, বর্তমানে সেই সংস্থা কিন্তু নাম হয়ে গেছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বর্তমানে এর সদর দপ্তর কোথায় তোমরা জানো? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে জেনেভা, তাই না? জেনেভা। তো জেনেভায় সদর দপ্তর আছে। তো গ্যাটেরই এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম হচ্ছে গ্যাট। এটা ইউরোপ কান্ট্রিগুলো একটু তাদের এইখানে কাহিনী আছে, ঠিক আছে? এখানে একটা গল্প আছে। এই গ্যাটটা কেন চেঞ্জ হয়ে WTO হলো, এর একটা গল্প আছে। এখানে ভারত ফেঁসে গিয়েছিল, তাই WTO মানে ভারত জেনে বুঝেই করতে হয়েছে, বাধ্য। ভারত এই WTOতে হস্তাক্ষর করতে বাধ্য ছিল, কেননা তখন ভারতের পরিস্থিতি খুবই খারাপ ছিল। গোল্ড সেই বাইরে বন্ধক রাখতে হয়েছে, এরকম ব্যাপার। সেই কারণে, নাহলে ভারত এখানে হস্তাক্ষর করতো না। ওকে, তো এটা বাধ্য হয়েই করতে হয়েছে। তো এটা নিয়ে একটা গল্প আছে, তোমরা একটু দেখে নিও। তো এটা জাতীয় অর্থনীতি, ভারতের জাতীয় অর্থনীতি। এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল জাতীয় অর্থনীতি হওয়া উচিত অপশনে। তো রাইট, এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান এ। ক্লিয়ার? চলো। এবং এইখানে কোশ্চেনও দেয় যে গ্যাট কবে WTOতে তোমার পরিবর্তন হয়, ঠিক আছে, কত সালে, এটা কিন্তু দেয় পরীক্ষায়। মাদুরাই অবস্থিত মীনাক্ষী আম্মার মন্দির বলছে কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? পল্লব, চোল, পাণ্ড্য নাকি চেরা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, পাণ্ড্য রাজবংশের আমলে কিন্তু এই মীনাক্ষী আম্মার মন্দির, যেটা মাদুরাইতে অবস্থিত, সেটা কিন্তু তৈরি হয়েছে। বলছে 1293 খ্রিস্টাব্দে ইতালীয় পর্যটক, এটা 93 বা 92 হতে পারে, 1292 হবে, 92 হবে অ্যাকচুয়ালি, 93 কেন দিয়েছি কি জানো। ইতালীয় পর্যটক মার্কো পোলো ভারতে আসেন। তিনি কোন রাজবংশের দরবার পরিদর্শন করেন প্রথম? তো কাকতীয়, সাতবাহন, পাণ্ড্য নাকি চেরি? তো মনে রাখবে তিনি কিন্তু প্রথম পাণ্ড্য রাজবংশে কিন্তু প্রথম যান, পরে কাকতীয় রাজবংশও কিন্তু যান। তো প্রথম কিন্তু এই পাণ্ড্য রাজবংশ পরিদর্শন করেন। পরবর্তী কোশ্চেন। ভারতীয় সংবিধানে জরুরি গাড়ি কোথা থেকে আসলো? জরুরি অবস্থা, ভারতীয় সংবিধানে এই জরুরি অবস্থা কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? দেখো জরুরি আমি বলেছিলাম মিন্স জার্মানি। তো জার্মানি ইজ এ রাইট অ্যান্সার। জাপান থেকে কি? জাপান থেকে সোভিয়েত রাশিয়া। তোমার কি পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে 5 ইয়ার প্ল্যানিং, তারপরে হচ্ছে মৌলিক কর্তব্য।
এই মৌলিক কর্তব্য বলতে গেলেই একটা জিনিস মনে পড়ে যায় যে প্রথম যখন সংবিধান রচনা হয়েছিল তখন কিন্তু মৌলিক কর্তব্য এই কথা মানে শব্দটি বা এই সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য বলে কোনো কিছু ছিল না। তারপরে পরে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই মৌলিক কর্তব্য কথাটি যুক্ত করা হয়। তাহলে জরুরি অবস্থা এটা নেওয়া হয়েছে হচ্ছে জার্মানি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে রাশিয়া। ক্লিয়ার? ওকে। গণপরিষদের ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? এটা এতবার পড়িয়েছি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এটা তোমরা আমাকে জানাবে, চেষ্টা করবে না দেখে, হ্যাঁ না দেখে বলো, আশা করি পারবে। তো এটা রাইট অ্যান্সার কী হবে তোমরা আমাকে এটা কমেন্টে জানিও। নিচের কোনটি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার? তো দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি? মাল তোলার ক্রেন, এটা তো তৃতীয় শ্রেণীর লিভার। তুলাদণ্ড, দেখো তুলাদণ্ড প্রথম শ্রেণীর লিভার। তো মনে রাখবে তুলাদণ্ড প্রথম শ্রেণীর লিভার, কিন্তু প্রথম শ্রেণীর এমন লিভার যার বলবাহু এবং রোধবাহু সমান। ঠিক আছে, মানে যার যান্ত্রিক সুবিধা 1-এর সমান। এটা পরীক্ষায় আসে যে একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও যার যান্ত্রিক সুবিধা 1-এর সমান। তো মনে রাখবে তখন অ্যান্সার হবে তুলাদণ্ড। আর নলকূপের হাতল, এটা হচ্ছে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। ক্লিয়ার? যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। ওকে। আর দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? সরি, এটা তো দ্বিতীয় শ্রেণীর লিভার না। তো সুপারি কাঁটার জাতি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, যেখানে এক প্রান্তে আলম্ব থাকে, এক প্রান্তে আলম্ব আর এক প্রান্তে বল, মাঝে হচ্ছে ভার। তো মাঝে ভার থাকলেই সেটা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। তোমাদের লিভার নিয়ে একদিন আমি ডিটেলসে ছোট্ট করে বলবো, পুরো লিভার, যাতে মানে কোনো দিন ভুলবে না। আর সেই তোমরা যদি টেকনিক্যালি তোমরা ওয়েতে যদি পড়ো না, লিভার ছবি এঁকে পড়ো, তাহলে লিভার বুঝে যাবে যে লিভারটা কী। যেখানে আলম্ব মাঝে থাকে সেটাই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এখানে একটু এদিক ওদিক বুঝতে হয় ব্যাপারগুলো, তাহলেই দেখবে বুঝে যাবে। আর আলম্ব এক কোনায় থাকলে তখন সেটা হয় দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, পরে আসছি, সব বুঝে যাবে ধীরে ধীরে। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অ্যানি বেসান্ট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ নাকি শচীন্দ্র কুমার বসু? তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মুকুটহীন রাজা। অ্যানি বেসান্ট সম্বন্ধে তোমরা সকলেই জানো। দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হলো? মুম্বাই, পুনে, জয়পুর, দিল্লি? তো রাইট অ্যান্সার পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে কিন্তু প্রথম দেশের সংবিধান পার্ক উদ্বোধন করা হলো। ওকে। সুবর্ণরেখা নদী কোথায় মিলিত হয়েছে? বঙ্গোপসাগর, ভাগীরথী নদী, শিলাবতী নদী নাকি হলদি নদী? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ সুবর্ণরেখা নদী কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ভারতের ছদ্মবেশে বেকারত্ব, মানে ভারতের ছদ্মবেশে বেকারত্ব, ইনভাইটেড কমার মধ্যে হবে, এই ছদ্মবেশে বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে দেখা যায়? গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে, শিল্পক্ষেত্রে নাকি কৃষিক্ষেত্রে? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, কৃষিক্ষেত্রে কিন্তু ভারতের এই ছদ্মবেশে বেকারত্ব কিন্তু দেখা যায় কৃষিক্ষেত্রে। কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 10ম তফসিল গৃহীত হয়? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন সংশোধনী আইনের মাধ্যমে 10ম তফসিল গৃহীত হয়? তো 61, 24, 52, 85? তো রাইট অ্যান্সার 52তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু এই 10ম তফসিল কিন্তু গৃহীত হয়েছিল। এবং এর সাথে সাথে দেখো এই 61তম যে সংবিধান সংশোধনী আইন, এই আইনের মাধ্যমে কি করা হয়েছিল? এই আইনের মাধ্যমে সেই ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল, তাই কি না? ঠিক তো? হ্যাঁ ঠিকই, কেননা 61 নং সংশোধনীর মাধ্যমে 21 থেকে 18 করা হয়েছিল। আচ্ছা, 24তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল? এই সংবিধান সংশোধনের মাধ্যমে তোমার মৌলিক অধিকার সহ, কেননা এখানে দেখো, এখানে কয়েকটা জিনিস তোমরা, আমি বারবার বলেছি, সেই বেরিবুড়ি মামলা, একটা বেরিবুড়ি মামলা আছে, একটা হচ্ছে নামগুলো সবসময় মনে থাকে না, অপশান দেখলে দেখবে মনে পড়ে যাবে। যারা ভালো করে পড়বে, বেশি করে আমার এই সেটগুলো দেখছো না, তারা অপশান দেখলে দেখবে পরীক্ষায় মনে পড়ে যাবে। বেরিবুড়ি মামলা আছে, তারপরে তোমার কেরালা বনাম একটা মামলা আছে না, কেরালা বনাম কি, সেইখান থেকে সেই মামলায় রায় দেওয়া হয় এরকম যে মৌলিক অধিকার সংশোধন করা যাবে ঠিকই, কিন্তু মৌলিক অধিকারের সঙ্গে কোনো ছেড়ছাড় করা যাবে না। তো ওই যে ব্যাপারটা, যেটা 24তম সংশোধনী আইনের মাধ্যমে এটা বলা হয়েছে যে মৌলিক আগে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে মৌলিক অধিকার কিন্তু তোমার অবিচ্ছেদ্য অঙ্গ না, কিন্তু মানে এরকমই কিছু, আমি পরে ডিটেলসে আরও সুন্দরভাবে বলে দেবো ব্যাপারটা। তো এই 24তম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার সহ যে সংবিধানের যেসব অংশ আছে সেগুলো পরিবর্তনের অধিকার সংসদকে প্রদান করা হয়েছে, ঠিক আছে, এবং রাষ্ট্রপতি সেই বিলে
সম্মতি দিতে বাধ্য থাকবেন। এটা কিন্তু তোমার 24তম সংশোধনী আইনে কিন্তু বলা হয়েছে। আচ্ছা, যদি বলি 35তম সংশোধনী আইন কী আছে, সিকিমকে কিন্তু এই সংশোধনীর মাধ্যমে অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। কততম সংবিধান সংশোধন? 35তম সংবিধান সংশোধন। এটা বলে দিলাম কেননা এটা আসে পরীক্ষায়। আর এর সাথে 41তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়েছিল? 41তম এর মাধ্যমে এই যে রাজ্যের যে রাষ্ট্রকর্তৃক যে কমিশন, তাদের যে সদস্য, এদের বয়স 60 থেকে 62 করা হয়েছিল। সেটা কত? 41তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 60 থেকে 62। তারপরে 61 তো বললামই। 69-এ কী হচ্ছিল? দিল্লিকে যে ভারতের রাজধানী, সেটা করা হয়েছিল 69তম। ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রেখো এইগুলো, হ্যাঁ। 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে ভারতের রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। আর 73তম, যেটা 1992 পঞ্চায়েতি রাজ যে তোমার সংবিধানে ঢোকানো হয়েছিল, প্রবেশ করানো হয়েছিল, সংবিধানের একটা অংশ করা হয়েছিল পঞ্চায়েতি রাজকে। 73তম সংবিধান সংশোধন। 74তম কী করা হয়েছিল? 1992 সালে এটা করা হয়েছিল। 74তম পৌরসভাকে প্রবেশ করানো হয়েছিল। আর 82তম সংবিধান সংশোধনী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে তপশিলি এবং উপজাতিতে, তপশিলি জাতি উপজাতি যারা আছে তাদের পরীক্ষার প্রাপ্ত নম্বর কমানোর কথা বলা হয়েছিল। এটা কিন্তু তোমার কততম? 82তম। ওকে। 85তম সংবিধান সংশোধনের মাধ্যমে 85তমটা তোমরা বলো। 85তম কী করা হয়েছিল? 85তমটা খেয়াল নেই। 86তম তো তোমরা জানো, ওই 6 থেকে 14 বছর। চলো পরবর্তী কোশ্চেন। বলছে পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা আছে? টিটাগড়, বরানগর, নৈহাটি, ত্রিবেণী। তো রাইট আনসার অপশান নাম্বার ডি, ত্রিবেণীতে কিন্তু টিস্যু কাগজ তৈরির কারখানা আছে। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে? প্লিনি, টলেমি, কুইন্টাস কার্টিয়াস নাকি অ্যারিস্টটল? তো রাইট আনসার অপশান নাম্বার এ, প্লিনির লেখা একটি গ্রন্থ হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। পরবর্তী কোশ্চেন। কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল? পাটলিপুত্র, রাজগীর, বৈশালী, লুম্বিনী। তো তৃতীয় এই যে বৌদ্ধ সম্মেলন, এই বৌদ্ধ সম্মেলন যেগুলো, সেগুলো কীভাবে মনে রাখতে বলেছিলাম? জাস্ট একটা ছন্দ, রাজার শালি পাটালি খায়। তো রাজার মানে রাজগৃহ, মানে বা রাজগীর বলতে পারো, শালি মানে বৈশালী, পাটালি মানে পাটলিপুত্র, খাই মানে খাইবার পাখতুন, যেটা কাশ্মীর। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? দেখো মনে পড়ে গেল, তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্র। তো এইখান থেকে আর কি আসে, যে এর যে সভাপতি ছিল এবং কোন রাজার সময় এই বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটাও মনে রাখার একটা টেকনিক আছে। তো সেটা বলেই দিচ্ছি, যে প্রথম বৌদ্ধ সম্মেলন কে ছিল? অজাতশত্রু। এটা একটু মনে রেখো, যে অজাতশত্রু টেকনিকটা আছে। আচ্ছা, এই মুহূর্তে মনে আসছে না, তো মনে রাখো, প্রথম হচ্ছে অজাতশত্রু, তারপরে কালাশোক, তারপরে অশোক। অজাতশত্রু, কালাশোক পড়লেই বারবার মনে থাকে। অজাতশত্রু, কালাশোক, অশোক আর কনিষ্ক। ক্লিয়ার? প্রথমে যে সভাকবি ছিল, প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাকবি কি? মহাকাশ্যপ, তাই কি না? তারপরে ছিল সবকামী, তারপরে উপগুপ্ত, কেননা উপগুপ্তের কাছে অশোক দীক্ষা নিয়েছিল, তাই কি না? তাহলে অশোক, উপগুপ্ত তোমার সহজেই মনে থাকবে। উপগুপ্ত হচ্ছে সভাকবি ছিল অশোকের সময়, আর কনিষ্কের সময় ছিল বসুমিত্র। ক্লিয়ার? আর একটা গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন হয়, যে প্রথম বৌদ্ধ সম্মেলনে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছিল, সেটা কি? বিনয় পিটক। বিনয় পিটক ও সূত্র পিটক এই সংকলন করা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কী হয়েছিল? অভিধর্ম পিটক সংকলন। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল তোমার হচ্ছে হিনজান ও মহাযান। হিনজান ও মহাযান। ক্লিয়ার? আর গৌতম বুদ্ধ কোথায় তার জন্ম কোথায়, এগুলো তো অনেকবার বলেছি। তার যে 29 বছর বয়সে যে গৃহত্যাগ, তাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়, এবং তিনি যে তোমার কুশীনগরে মারা যান, হ্যাঁ, বা সেটাকে কী বলা হয়? মহাপরিনির্বাণ। এগুলো তো বহুতবার বলেছি। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি স্কেলার রাশি? ওজন, বেগ, বল, আয়তন। স্কেলার রাশি, ভেক্টর রাশি জিনিসটা কি? এটা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা দেখলে সব পাবে। তো ভিডিওগুলো তোমরা পুনরায় দেখো, পুরনো ভিডিওগুলো তোমরা দেখতে পারো, পুনরায় দেখলে জিনিসগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং মনে থাকবে। তো যেসব রাশির কি মান আছে কিন্তু অভিমুখ নেই, যেমন আয়তন, আয়তনের মান আছে কিন্তু আয়তনের কোনো অভিমুখ আছে, তো এই কারণে আয়তন হচ্ছে কি? স্কেলার রাশি, বাকি সব ভেক্টর রাশি। অপসর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, আগের দিন ভুলে গিয়েছিলাম যে এটা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নাকি চাঁদ পৃথিবীর মধ্যে দূরত্ব, আজকে বলে দিলাম যে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এইটা অনুসুর অবস্থানে আসলে ছোট হয় এবং অপসুর অবস্থানে বেশি হয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? 14 কোটি 20 লক্ষ, 15 কোটি 20 লক্ষ, নাকি 14 কোটি 70 লক্ষ, 15 কোটি 70 লক্ষ? তো এটা হচ্ছে 14 কোটি 70 লক্ষ কিমি, তাই কি না? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার
ও সরি, বেশি তো, বেশি না, অপসুর মানে বেশি, তার মানে 15,20,00,000 কিমি, এটা হচ্ছে রাইট অ্যান্সার, 15,20,00,000 কিমি। আর যদি অনুসুর বলতাম তাহলে কোনটা হচ্ছে 14,70,00,000 কিমি হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কম থাকে এবং তাকে বলা হয় অনুসুর অবস্থান। বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন ভাস্কর্য শিল্পী পরিকল্পনা করেছেন? জিতিশ কল্লার, ধিদান সুন্দরম, রাম ভি সুতার নাকি এম রামানুজন? তো রাইট অ্যান্সার রাম ভি সুতার, তিনি কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটি, যেটা বিশ্বের এখন বর্তমানে, আগে যেটা ছিল আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি ছিল, কিন্তু বর্তমানে এখন ভারতের কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যেটা কোথায় আছে? নর্মদা নদীর তীরে, গুজরাটের কাছাকাছি, গুজরাটের তোমার নর্মদা নদীর তীরে, তাই না, গুজরাটে আছে। তো সেটা তৈরি করেছেন রামভি সুতার, মানে ভাস্কর্য শিল্পী হচ্ছেন রামভি সুতার। কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? তো সকলেই জানো, এটা আর বললাম না, সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রসায়নের রাজা বলা হয়, যার সংকেত হচ্ছে H2SO4। বাকিগুলো অনেকবার বলেছি। নিম্নের কোন প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? আরোহণ, অবরোহণ, পর্যায়ন, জৈবিক আবহবিকার? তো আরোহণ প্রক্রিয়ায় কিন্তু অ্যাকচুয়ালি প্লাবনভূমি গঠিত হয়। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বারবার এসেছে, বিশেষ করে রাজ্যের যেসব পরীক্ষা হয় সেখানে কিন্তু বেশি আসে। ক্লিয়ার? প্লাবনভূমি গঠিত হয় কিন্তু আরোহণ প্রক্রিয়ায়। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি কাজ করে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং কাজগুলি কে সম্পন্ন করে? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাই কি না? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RBI, সেই তো তোমার ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং যে কাজগুলি সেগুলো সম্পন্ন করবে। এবং RBI উচ্চারণ করলেই একটা জিনিস, যেটা একটা কোশ্চেন কিন্তু মাথায় চলে আসা উচিত তোমাদেরও, যে RBI প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1 এপ্রিল 1935। কি 1 এপ্রিল 1935-এ কিন্তু তোমার RBI প্রতিষ্ঠিত হয়। এবং জাতীয়করণ কত হয়? 1949-এ কিন্তু জাতীয়করণ হয়, তাই কি না? জাতীয়করণ হয় 1949, আর তোমার প্রতিষ্ঠিত হয় 1935 1 এপ্রিল। এবং এর সাথে আরেকটা কোশ্চেন হয়, ভারতে প্রথম ব্যাংক যে প্রতিষ্ঠিত হয় তার নাম কি? তো ব্যাংক অফ হিন্দুস্তান, ভারতের প্রথম ব্যাংক, সেটা স্বাধীন ভারতের না। আর যদি বলা হয় প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে? এবং প্রতিষ্ঠা করেন কে? পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়, তাই না? পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় কিন্তু তিনি এই প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয় সেই কত হবে? 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? আর এইখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে SBI ব্যাংকের আগের নাম কী ছিল? SBI ব্যাংকের আগের নাম ছিল কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটার তোমার SBI নামকরণ কবে হয়? মানে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তো আগে ছিল, সেটা কবে, কত সালে ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত, তাও সালটা আমার খেয়াল নেই, তো সেটা তোমরা একটু দেখে নিও। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং তারপরে সেটাকে SBI নামকরণ করা হয় কত? সেটা হচ্ছে 1950 সালে। ওই ইম্পেরিয়াল ব্যাংক অফ 1920-21 এরকম সামথিং কিছু একটা হবে, ঠিক আছে? এটা দেখে নিও। তাহলে 1955 সালে কিন্তু সেটাকে SBI রূপান্তর করা হয়, যেটা না তোমার হচ্ছে SBI হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এর সাথে আর কি, LIC প্রতিষ্ঠিত, এটাও পরীক্ষা আসে 1956 সালে, বলেছিলাম এটা টেকনিক্যালি যে তার পরের বছরই LIC প্রতিষ্ঠিত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ড মাস্টার উপাধিতে ভূষিত করলো? কোনেরু হাম্পি, হারিকা দ্রোণাভাল্লি নাকি বৈশালী রমেশবাবু, নিহাল সারিন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, বৈশালী রমেশবাবু। ইনি কিন্তু এই সম্প্রতি 2024 আন্তর্জাতিক দাবা ফেডারেশনে গ্র্যান্ড মাস্টার উপাধিতে ভূষিত করেছে। নিচের কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়? গালা, রজন, আয়োডিন, সবকটি? দেখো, গালাও দ্রবীভূত হয়, রজনও তো দ্রবীভূত হয়, কেন রজন আর গালা তো প্রায় একই। আচ্ছা, এটা মনে হয় কোনো একটা গণ্ডগোল আছে, এটা তোমরা অ্যাভয়েড করো, পরবর্তী দেখা যাবে। ভাইসরয় কথাটির অর্থ কী? দেওয়ান, রাজপ্রতিনিধি, গভর্নরের প্রতিনিধি নাকি উপরের কোনোটিই নয়? তো রাজপ্রতিনিধি হচ্ছে ভাইসরয় কথাটির অর্থ। আর প্রথম ভাইসরয়কে, ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। চলো, সৌরভ ভার্মা কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন, ভলিবল, কুস্তি নাকি ক্রিকেট? তো রাইট অ্যান্সার সৌরভ ভার্মা। তিনি কোন খেলার সঙ্গে জড়িত? তিনি কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত হচ্ছে সৌরভ ভার্মা। নেক্সট, কী হলো আবার? ব্যাস। তো নেক্সট হচ্ছে, কোন ভিটামিনের অভাবে
স্টোমাটোটাইটিস এটা কিন্তু এর আগে এসএসসি এমটিএস পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। দেখো আমি সালটা দিতে গেলে আবার এডিট করতে টাইম লাগে, আমি এর জন্য দিই না, তাহলে আমি দিয়ে দিতে পারতাম যে কত সালে এসেছিলো। তোমরা একটু যদি পুরনো সালগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তো এইগুলোই তোমাকে পড়তে হবে। ওকে, কোন ভিটামিনের অভাবে স্টোমাটোটাইটিস রোগ হয়? ভিটামিন B2, B12, B6, B1। তো রাইট অ্যান্সার এই ভিটামিন B2 এর অভাবে, যেটা হচ্ছে রাইবোফ্লাভিন, তাই না? ভিটামিন B1 হচ্ছে কি থিয়ামিন, তারপরে ভিটামিন B2 রাইবোফ্লাভিন, ভিটামিন B12 হচ্ছে কি সায়ানোকোবালামিন, ভিটামিন B6 হচ্ছে পাইরোডক্সিন। তো নামগুলো কিন্তু আমি এর আগে অনেকবার এই ভিডিওতে এই নামগুলো বলেছি। কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেটাও বলেছি। ভিটামিন B12 টোটাল কটা আছে সেটাও বলেছি। টোটাল মানে B12 না, সরি, ভিটামিন বি এর মধ্যে টোটাল কটা ভিটামিন আছে এটাও কিন্তু অনেকবার বলেছি। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু সবসময় মুখস্থ রাখবে, যেন যে কোনো পরীক্ষা আসলে এই কোশ্চেন থেকে যেন তোমাদের ভুল না হয় এগুলো থেকে, এবং এগুলো একটা দুটো করে থাকেই প্রত্যেকটা পরীক্ষায়। ওকে, চলো, ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট বলা হয়? ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, একটা জিনিস বলি, আমার এই ভিডিও দেখে না তোমরা চেষ্টা করবে এই যে টেক্সট বুকে যেসব হয় ফ্রি, দেখবে অনেক ফ্রি মক টেস্ট হয়, তো সেগুলো দিলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমার ভিডিও দেখে তোমরা কতটা উপকৃত হচ্ছ বা কতটা তোমাদের হচ্ছে ভালো। হ্যাঁ, তখনই তোমরা বুঝতে পারবে একটা পরীক্ষা দিলে। আর সবথেকে ভালো আমি যে পিডিএফ প্রোভাইড করি, এটাও ভালো, পিডিএফ প্রোভাইড করি, সেই পিডিএফ দেখে তোমরা, কারণ আমি অ্যান্সার পিডিএফ প্রোভাইড করি না এই কারণে যে তাহলে তোমরা অনেকেই দেখবে এটা তোমাদেরই ক্ষতি হবে। আমি দিতেই পারি, কিন্তু তোমরা জাস্ট অ্যান্সারটা পড়ে নিয়ে রেখে দেবে, তাহলে ভিডিওগুলো দেখবে না। এবার ভিডিওতে যে এক্সট্রা আমি তথ্য দিই, এক্সট্রা অনেক তথ্য কিন্তু আমি ভিডিওতে বলতে থাকি। হ্যাঁ, অনেক অপশানের উপরে, তো এইগুলো তোমাদের কিন্তু শুনতে না সবসময় মুখস্থ থাকবে। তো এই কারণেই আমি শুধুমাত্র অ্যান্সার ছাড়াই পিডিএফগুলো দিই। তাতে দুটো সুবিধা, এক হচ্ছে তোমরা নিজেরা অ্যান্সার করে পরে আমার ভিডিওর সাথে মেলাও, এটা তোমাদের উপকারী হবে, এটা কখনোই ক্ষতি হবে না এতে। চলো, পরবর্তী কোশ্চেন কি বলেছে? ভারতীয় সংবিধানে কাকে এমার্জেন্সি রাইট বলা হয়? আশা করি এই কোশ্চেনের অ্যান্সার আমাকে বলতে হবে না, তবুও দাগিয়ে দিলাম, ভারতের রাষ্ট্রপতি। এই এমার্জেন্সি যে জরুরি অবস্থা কয় প্রকার আছে? 3 প্রকার। সেটা কি কি? সেটা হচ্ছে 352, 356 আর এটা হচ্ছে 360। তার মধ্যে কোনটা কি? 352 হচ্ছে 352 কি জাতীয় জরুরি অবস্থা, 356 হচ্ছে রাজ্যের যে অচল অবস্থা, আর 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটা একবারও কিন্তু এখনও পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা কিন্তু কখনো হয়নি। চলো, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় নাকি উড়িষ্যা? তো রাইট অ্যান্সার তোমার হচ্ছে মহারাষ্ট্র, তাই কি না? মহারাষ্ট্র হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। যদি বলি মধ্যপ্রদেশের প্রচুর আছে, বলে শেষ হবে না। কানহা, বান্ধবগড়, সবথেকে বেশি, দেখো এটাও মনে রেখো পরীক্ষা আসে যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক কোথায় আছে, তো এটাও অ্যান্সার মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি, যেমন কানহা, বান্ধবগড়, ফসিল, মাধব, পেঞ্চ, সঞ্জয়, সাতপুরা। দেখো সঞ্জয় গান্ধী না, কিন্তু সঞ্জয়, ক্লিয়ার? আর সঞ্জয় গান্ধী করে দিও না। সাতপুরা, বনবিহার। আচ্ছা, বনবিহার বিহারে আছে কি না? বনবিহারটা একটু তোমরা দেখে নিও। হ্যাঁ, মধ্যপ্রদেশে এই সব আছে। মহারাষ্ট্রে যদি মহারাষ্ট্র তো বললাম। আর যদি বলি উড়িষ্যা তোমার ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, সিমলিপাল, এটাও উড়িষ্যায় আছে। তারপরে তোমার হচ্ছে ছত্তিশগড়ে কী আছে? ইন্দ্রাবতী, কাঙ্গেরহাট, তারপরে হচ্ছে সঞ্জয়। আর সঞ্জয় তো তোমার ইয়েতে বললাম, সঞ্জয় হচ্ছে মধ্যপ্রদেশে আছে। চলো, পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের উদাহরণ দাও। কি করে করতে হয়? এটা কি মুখস্থ করার কোনো বিষয়? মুখস্থ করে কোনো দিন পারবে না। দেখো, এটা প্রথমেই 3 কার্বন বলেছে, তো 3টে কার্বন তোমাকে লিখে নিতে হবে। 3টে কার্বন লিখে নিলে, এবার আমি কি বলেছি, প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে এই কার্বনের, এবার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কার্বনের এই একটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে আর বাকি 3টে হাত দিয়ে দাও। এই কার্বনের 4টে হাত। এই কার্বনের এই যে কার্বনটা, এই একটা হাত আর এই একটা হাত, 2টো হাত ফিল আপ আছে, তাহলে বাকি হাত 2টো হাত দাও। এই কার্বনের এই একটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে বাকি হাত 3টে হাত দাও। এবার এই হাতগুলোতে কি দেবে? হাইড্রোজেন দেবে। তাহলে 1টা 2টো 3টে হাইড্রোজেনগুলো বসিয়ে দাও। তোমরা হাইড্রোজেনগুলো বসিয়ে দাও। আমি বারবার কিন্তু ভিডিওতে এগুলো দেখাবো না, সময় চলে যাবে অনেকটা। তাহলে এটা হয়ে গেল CH3, এটা হয়ে গেল CH2, এটা হয়ে গেল CH3। তাহলে এর সংকেত যেটা হলো সেটা হচ্ছে কি CH3, CH2, CH3। এই যে 3টে কার্বন নিয়ে, এই 3টে কার্বন, এটাকে বলা হয় প্রোপ,
এবার নামগুলো জানতে হবে। 3টে কার্বন থাকলে হয় প্রো, তাহলে যেখানে প্রো আছে তো সেটা তো হবেই, কিন্তু আবার সব সিঙ্গেল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ড থাকলে হয় এন, তাহলে এটার নাম কি হবে? প্রোপেন। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। বুঝতে পারলে কীভাবে করলাম? প্রোপেনটা করলাম কি করে, এইভাবেই কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। প্রোপেন, প্রোপাইন হবে না। যদি বলতো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন না বলে অ্যালকাইন বলতো, অ্যালকাইন বলতো। অ্যালকাইন মানেই হচ্ছে ট্রিপল বন্ড, যেখানে ট্রিপল বন্ড থাকবে সেখানে আইন হয়, যেখানে ডবল বন্ড থাকবে সেখানে ইন হয়, যেখানে সিঙ্গেল বন্ড থাকবে সেখানে এন হয়। তোমাকে চেয়েছে কিন্তু অ্যালকেন, এই কারণে তুমি অ্যান্সার করলে প্রোপেন। যদি বলতে অ্যালকাইন তখন হতো প্রোপাইন, যদি বলতে অ্যালকিন তখন অ্যান্সার হতো প্রোপিন। আশা করি বুঝতে পেরেছো। তো বুঝলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো একটু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে কে সান্ধ্য পত্রিকার সম্পাদক ছিলেন? কেশরীচাঁদ মিত্র, শিশির কুমার ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঈশ্বর গুপ্ত। তো রাইট অ্যান্সার ব্রহ্মবান্ধব উপাধ্যায় কিন্তু এই সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বাকিগুলো কিন্তু অনেকবার বলেছি। কত সালে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল? 1784, 1792, 1816 নাকি 1809? দেখো 1809 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অমৃতসরের সন্ধি হয়েছিল, তাই কি না? তো কার কার মধ্যে হয়েছিল এই অমৃতসরের সন্ধি? মেটাকাফ বা মেটকাফ এবং রণজিৎ সিং, তাই কি না? মেটকাফ এবং রণজিৎ সিংয়ের মধ্যে কিন্তু এই অমৃতসরের সন্ধি হয়েছিল। আর ম্যাঙ্গালোরের সন্ধি তোমার আচ্ছা, এই ম্যাঙ্গালোরের সন্ধি তাহলে কত সালে হয়েছিল? ম্যাঙ্গালোরের সন্ধি হচ্ছে তোমার 1784 সালে। ওকে, এবার এইখানে এটাও দিতে পারে যে এই 1784 সালে যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল কার কার মধ্যে? তো ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল তোমার টিপু সুলতান আর ইংরেজের মধ্যে। ওকে, টিপু সুলতান আর ইংরেজের মধ্যে। 1792 কী হয়েছিল? সেখানে কিন্তু তোমার 1792 হয়েছিল শ্রীরঙ্গপত্তনের সন্ধি, এবং সেখানেও টিপু সুলতান ইংরেজ। ম্যাঙ্গালোরের সন্ধিও টিপু সুলতান ইংরেজ। 1792 কিন্তু এই টিপু সুলতান ও ইংরেজের মধ্যে হয়েছিল, যেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তনের সন্ধি। আর 1816 হয়েছিল কিন্তু সগৌলির সন্ধি, ভীষণ ইম্পর্টেন্ট। সগৌলির সন্ধি হয়েছিল কত? 1816 সালে। কার মধ্যে? নেপাল ও ইংরেজের মধ্যে। ক্লিয়ার? আর 1782 হয়েছিল সলবাইয়ের সন্ধি, সেটাও খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম। 1782 সলবাইয়ের সন্ধি। 1665 পুরন্দরের সন্ধি, এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। 1802 বেসিনের সন্ধি, যেটা দ্বিতীয় বাজিরাও আর ওয়েলেসলির মধ্যে হয়েছিল। 1784 তো বললাম। তো এই সন্ধিগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, এই সন্ধিগুলো কিন্তু সব পরীক্ষা আসে ঘুরিয়ে পেঁচিয়ে, তো এগুলো কিন্তু সবসময় একটু মনে রেখো। জন্ডিস হলে আমাদের জন্ডিস রোগ হলে আমাদের শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয়? সুষুম্না কাণ্ড, লিভার, ফুসফুস না লোহিত কণিকা? তো লোহিত কণিকা অ্যানিমিয়া রোগ হলে। ফুসফুস তো যেসব ফুসফুস গঠিত যেসব রোগ আছে, যাই হোক। তো জন্ডিস রোগে কিন্তু আমাদের লিভার আক্রান্ত হয়। তো লিভারের কিন্তু একটা ডিস্টার্ব শুরু হয়ে যায়, দ্যাট মিন্স লিভার খারাপ হয়। সেই কারণেই কিন্তু জন্ডিস রোগ হয়। তো জন্ডিস রোগে আমাদের কী আক্রান্ত হয়? লিভার। ওকে, তো এই ছিল আমাদের আজকের যে 36 যে মডেল সেট, এই ছিল আমাদের আজকের মডেল সেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো কেমন লাগছে, বা যদি কোনো এর মধ্যে কোনো ভুল হয় সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও, যাতে সবার সুবিধা হয়। এবং যদি কখনও ভুল হয়, আমি সবসময় বলি দেখো ভুল হয় অনেক সময়, 2-1টা, তো কখন আমি চেষ্টা করি অথেন্টিক দিতে সবসময়, তো 2-1টা অনেক সময় ভুল হয়ে যায় বলতে গিয়ে তাড়াহুড়ো করে। তো যদি কখনও হয়ও, আমি কোনো না কোনো ভিডিওতে, পরের ভিডিওতে আমি সেটা সংশোধন করে দেবো। ওকে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।